যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। যারা গত সপ্তাহে আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়েছিলেন তাদের জন্য এই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোস্তফা আলম রোমান। আমার বাসা রাজশাহীতে। আজকের ঘটনাটি ভূত.কমে পাঠানো আমার তৃতীয় ঘটনা। ৪৬তম এপিসোডে শহীদুল চাচার একটি ঘটনা পড়িয়ে শোনার জন্য এবং আমাকে ফোন করে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আজ যে ঘটনাটি লিখছি তা শহীদুল চাচার ছোট ছেলে আরাফাত ইসলাম সজলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা তার সাথে ওই একই পুকুরে ঘটেছে। এই মুহূর্তে স্টুডিওতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ঘটনাটি শুরু করছি। আরাফাত ভাই যেভাবে আমাকে ঘটনাটা বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালের দিকে। আমার বয়স তখন প্রায় ১১-১২ বছর। গ্রামের মাদ্রাসায় টুকটাক আমসিপাড়া পড়তে শুরু করেছি। ভোরের বেলা মাদ্রাসায় যাই আর সারাদিন আব্বার সাথে জমিতে চাষাবাদের কাজ করি। দিনকাল ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন আমাদের পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ বেঁধে গেল। মূলত গ্রামের চেয়ারম্যান সাহেবের এক চেলার বেআইনিভাবে জমি দখলকে কেন্দ্র করে পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ মাথে। অনেক সংঘর্ষ, লাঠালাঠি, পরিস্থিতি অনেক উষ্ণ উত্তপ্ত ছিল। এই সময় আমাদের মাদ্রাসাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওই মাদ্রাসায় প্রায় দুই গ্রামের ছেলেমেয়েরাই পড়তে আসতো। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর অনেককেই দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়, আর ৮ দিন পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেআইনিভাবে দখল করা জমিটি উদ্ধার করা হয়। যেহেতু জমিটি সম্পূর্ণভাবে দখলের পূর্বেই ঝামেলাটা শুরু হয়েছিল, তাই জমিটি ফেরত পেতে খুব একটা সমস্যা হয়নি। ঠিক এই সময়ে আরও একটি খবর পাওয়া যায়। দুই গ্রামের মধ্যে সংঘর্ষের সময় আমার ছোট চাচার, শহীদুল চাচার ভাইয়ের হাতে চেয়ারম্যানের সেই চেলার শ্যালক গুরুতরভাবে আহত হন। আর প্রায় ১ সপ্তাহ পরেই সিরাজগঞ্জের সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে। এর ফলে চেয়ারম্যানের সেই চেলা আমাদের গ্রামের লোকজনের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রতিশোধ নেবার জন্য পাগলের মতো হয়ে থাকে, কিন্তু প্রতিশোধের ব্যাপারে চেয়ারম্যানকে বলতে পারেনি, কারণ চেয়ারম্যান নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন। তবুও নিজের ক্ষমতার রক্ষার্থে পূর্বের ঘটনায় কিছুটা তিনি নীরব আর নিরপেক্ষই ছিলেন। যা হোক, সংঘর্ষে শ্যালকের মৃত্যুর ব্যাপারটা সে পুলিশকে জানতে দিতে চায়নি, কারণ সে নিজেই এর প্রতিশোধ নিতে চেয়েছিল। আর প্রতিশোধ প্রবণ মানসিকতা থেকেই সে আমার চাচার খোঁজ করতে থাকে। আমার চাচা ভেবেছিলেন এই ঘটনায় পুলিশ হয়তো তাকে গ্রেফতার করবে। এই ভয়ে তিনি কিছুদিনের জন্য এলাকার বাইরে চলে যান। এক পর্যায়ে আমার চাচার ব্যাপারে কোনো খোঁজ খবর না পেয়ে চেলা আমাদের পরিবারের ওপর আক্রমণের পরিকল্পনা করতে থাকে। পাশের গ্রামের এক ছেলে মাদ্রাসায় আমার সহপাঠী হওয়ায় চেয়ারম্যানের সেই চেলা আমাদের ব্যাপারে তার কাছ থেকেই খোঁজ খবর নিতে থাকে। প্রথমে সে চেয়েছিল আমার বাবার কোনো একটা ক্ষতি করতে, কিন্তু পরবর্তীতে আমার সেই সহপাঠীর কাছ থেকে জানতে পারে আমি চাচার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর যেহেতু আমি সবচেয়ে ছোট আর আদরের ছিলাম, সেহেতু সে আমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে। সে গ্রামের কিছু লোকজন ঠিক করে আমাকে অপহরণ করার জন্য, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা তাদের সেই কুকর্মে সফল হতে পারেনি। আমি সেবারের মতো বেঁচে গিয়েছিলাম। ফলে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য আরও পাগল হয়ে ওঠে। হঠাৎই তিনি এক হিন্দু কবিরাজের বা তান্ত্রিকের খোঁজ পান। তিনি মূলত তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, যেটাকে আমরা বলি ব্ল্যাক ম্যাজিক। একদিন সন্ধ্যায় তিনি সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর যখনই সে তার প্রতিশোধের কথাটি বলতে যাবে, ঠিক তখনই তান্ত্রিক বলে ওঠে, যদি প্রতিশোধ চাস তাহলে তোর শ্যালকের কবর থেকে এক মুঠো মাটি আর যে কোনো একটা কাপড়ের অংশ নিয়ে আয়, সাথে ৩,০০০ টাকা। তান্ত্রিকের এই কথা শুনে সে কিছুটা চমকে ওঠে। তারপর সে তান্ত্রিককে কিছু একটা বলতে যাবে, তখনই তান্ত্রিক হাতের ইশারায় তাকে চলে যেতে বলে। সে কিছুটা অবাক হয়েই সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে তার সারা রাত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে
আসলেই কি এই কাজটা করা উচিত হবে? যা হোক, এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় প্রতিশোধের ব্যাপারটা চলে আসে। তাই পরের দিন বিকেল বেলায় সে তার শ্বশুর বাড়ি গিয়ে তার শ্যালকের একটি পাঞ্জাবি, 3,500 টাকা আর কবরের পাশ থেকে এক মুঠো মাটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। তান্ত্রিক তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় জিনিসগুলো সামনে রাখতে বলে আর পরের দিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে একটি তাবিজ নিয়ে আসতে বলে। তান্ত্রিকের কথা মতো সে চলে যায় আর পরের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সে গিয়ে দেখতে পায় একটি শিমুল গাছের নিচে ছোট একটি লাল রঙের পুটলি রাখা, সাথে পাথর দিয়ে চাপা দেওয়া একটি কাগজ। সেই পুটলিটিতে হাতে নিয়ে কাগজের লেখাটা পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, যাকে মারতে চাস তার বাড়ির আশেপাশে তাবিজটি পুঁতে দে। কাগজের লেখাটা পড়ে সে সেই রাতেই আমাদের বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে তাবিজটি লুকিয়ে রেখে চলে যায়। যদিও ওই দিন রাতে আমার সাথে কিছু হয়নি, তবে সেই লোকটি অর্থাৎ সেই চেলাটি রাতে ঘুমানোর পর একটি স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় অদৃশ্য কেউ একজন বলছে, তোর কাজটা আমি করে দেব, কিন্তু আমার পুরস্কার? গুরু অর্থাৎ তান্ত্রিক তো আমাকে পাওনাটা তোর কাছ থেকে বুঝে নিতেই বলেছে। এটা শুনে সে বলে, কি চাই তোমার? তুমি যা চাও আমি দেব, কিন্তু আমার কাজটা করে দাও। এটা শুনে অদৃশ্য লোকটা তাকে বলে, কাজ শেষে তোর মায়ের একটি ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে। ধরে নে সে আর কোনোদিন কানে শুনতে পাবে না, কোনোদিন চোখে দেখতে পারবে না। এটা শোনার সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে উঠতেই শুনতে পেল ফজরের আজান। এবার সে অনেকটাই ঘাবড়ে গেল আর কিছুটা আতঙ্কিত হয়ে গেল। তাই সকালেই সে সেই তান্ত্রিকের কাছে এর সমাধান চাইতে গেল, কিন্তু পূর্বের ওই স্থানে গিয়ে সে কাউকে খুঁজে পায়নি। সে অত্র এলাকায় অনেকেই তান্ত্রিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু পরবর্তীতে কোনোভাবেই তান্ত্রিককে আর খুঁজে না পেয়ে সে ছদ্মবেশে আমাদের গ্রামে আসে এবং আমার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তাবিজটি নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যায়। ওই দিন আমি মাদ্রাসায় পড়া শেষ করে জমিতে চলে গিয়েছিলাম আব্বাকে সাহায্য করার জন্য। ওই দিন দুপুরে নাকি এক ফকির আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি নাকি ভিক্ষা নিয়ে চলে যাবার সময় আমার মাকে বলেছিলেন, তোর ছেলেকে আগামী 3 দিন একা পুকুরে নামতে দিস না। এটা শুনে মা সেরকম কিছু ভাবেনি। তিনি ভেবেছিলেন হয়তো বয়স্ক মানুষ এমনি বলেছে। মা ব্যাপারটা খুব একটা আমলে নেননি তখন। ওই দিন জমি থেকে ফিরে আমার আব্বা আর বড় ভাই একসাথে পুকুরে গোসল করতে নামি। হয়তো সেই জন্যই কিছু হয়নি, কিন্তু আসল ঘটনা ঘটে পরের দিন। আমার শরীর একটু খারাপ হওয়ার জন্য আব্বা আমাকে তাড়াতাড়ি জমি থেকে বাড়ি পাঠিয়ে দেন। আমি বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রামের পর গোসলের জন্য পুকুরের পাড়ে যাই। যাওয়ার সময় মা রান্নাঘর থেকে বলল, গোসল শেষে খালেকের বাড়ি থেকে সবজির ঝুড়িটা নিয়ে আসিস। এটা শুনে আমি পুকুরের পাড়ে চলে যাই। গোসলের সময় ডুব দিতে দিতে আমি পুকুরের কিছুটা মাঝখানে চলে গিয়েছিলাম। শেষবারের মতো ডুব দিয়ে যখন ফিরে আসতে নেব, তখন দেখলাম পুকুরের মাঝখানে আরও একজন রয়েছে, কিন্তু আমি যখন পুকুরে নেমেছিলাম তখন কাউকেই আশেপাশে দেখিনি। যা হোক, আমি ভাবলাম গোসল করতে করতে হয়তো খেয়াল করিনি, উনি হয়তো আমার অন্য পাশে এসেছেন। এটা ভেবে যখনই আমি পাড়ের দিকে ফিরে আসতে নিলাম, ঠিক তখনই মনে হলো কি যেন পানির নিচ থেকে আমার পা ধরে টানছে। কিন্তু কে এই কাজ করবে? পানিতে যে একজন ছিল সে আমার থেকে অনেকটাই দূরে, তাহলে কে? আমি বুঝে ওঠার আগেই মনে হলো আরও 2টো হাত আমার পা টেনে আমাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি কিছুটা ভয় পেয়ে আমার পাশে থাকা লোকটার কাছে সাহায্য চাইলাম। তারপর যা ঘটলো তা আর বলার মতো না। আমি সেই লোকটার দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে। সে আমাকে বলতে লাগলো, চল আমাদের সাথে, তোকে নিতেই আমরা এসেছি, চল। মুহূর্তের মধ্যে চেহারা তার বিভৎস রূপ ধারণ করলো। দিনের বেলাতেও এরকম দৃশ্য যে কতটা ভয়ঙ্কর, বোধহয় সেটা না দেখে কেউ কোনোদিন বুঝতে পারবে না। দেখতে পেলাম ওই জিনিসটার চেহারা পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা, ওর মুখের চামড়া খসে পড়ছে পানিতে। আর এরপর কিছু বলা সম্ভব নয়। আমি আল্লাহ বলে একটা চিৎকার দিতেই কে বা কারা যেন আমাকে পানির নিচে টেনে নিয়ে চলে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি সিরাজগঞ্জের সদর হাসপাতালে ভর্তি, পাশে আমার মা, বড় ভাই বসা। ওই দিন বিকেলে আমাকে হাসপাতালের থেকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আসার পর দেখলাম আশেপাশের অনেকেই আমাদের বাড়িতে এসে জমা হয়েছে, কিন্তু ওই দিনের মতো আব্বা তাদের বুঝিয়ে ফিরে যেতে বলেন। সেদিন কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি, তবে আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তোমরা কোথায় পেলে?
আব্বা বললেন, তুই যখন দুপুর পেরিয়ে বিকেল হওয়াতেও বাড়ি ফিরছিলি না, তখন তোর মা তোকে খোঁজার জন্য খালেকদের বাড়িতে যায়, কিন্তু তোকে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দেখা যায় তুই পুকুরের এক পাশে মুরগির ফার্মের পাশে উল্টো হয়ে ভেসে আছিস। তারপর সবাই মিলে তোকে তুলে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যায়, আর এর একদিন পর তোর জ্ঞান ফেরে। যা হোক, পরের দিন সকালে আব্বা এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন। কবিরাজকে সব বলার পর সে কিছুক্ষণ চুপ থাকেন এবং আমার মাকে এক গ্লাস পানি আনতে বলেন। মা গ্লাসটি নিয়ে কবিরাজের হাতে দেওয়ার পর কবিরাজ যখনই দোয়া পড়তে শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আচমকা কেউ একজন আমার ঘরের দরজায় এসে জোরে নক করে আমাকে ডাকতে শুরু করলো। আব্বা দরজা খোলার পর দেখলাম চেয়ারম্যান সাহেবের সেই চেলা অনেক ভয় আর আতঙ্ক নিয়ে আমার আব্বার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করেছে। সবাই মিলে তাকে কিছুটা সান্ত্বনা দিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার পর ভয়ের কারণটা জিজ্ঞেস করতেই তিনি সব খুলে বলতে শুরু করেন। আমরা আসলে আমাদের সাথে ঘটা এরকম ঘটনার কারণ তখনও জানতাম না। যা হোক, তিনি এক এক করে বলতে শুরু করেন সবশেষে তিনি বলেন, আমার পুকুরের ঘাটে যাওয়ার ঘটনার দিন রাতে তিনি আরও একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন বিভৎস চেহারার কেউ একজন তাকে বলছে, এত বড় স্পর্ধা, তুই আমাকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে গেলি। ওর সাথে তো বেশি কিছু করতে পারিনি, এখন তোর মা নয়, তোর ছেলেকে চিরদিনের জন্য নিয়ে যাব। স্বপ্ন দেখার পর ভয়ে সে আমাদের বাড়িতে চলে আসে। সে আমাদের সবার কাছে ক্ষমা চায় আর কবিরাজের কাছে সাহায্যের আবেদন করে। কবিরাজ সবকিছু শুনে তাকে এক বোতল পানি পড়া দেন আর বলেন, বাড়ির সবাইকে আগামীকাল ভোরে সূর্য ওঠার পূর্বেই পানিটি খাইয়ে দিতে হবে, আর আমাকে এই মুহূর্তে এক গ্লাস পানি পড়ে খাইয়ে দেন। আমার চিকিৎসা ওখানেই শেষ হয়ে যায়। তবে ওই লোকের, অর্থাৎ ওই চেলার ব্যাপারটা আরও গভীর ছিল। কবিরাজ বললেন, আপনি যে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি আসলে নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার শ্যালকের কবরের মাটি আর কাপড়ের অংশ ব্যবহার করেছিল, আর আপনার মাধ্যমে এই ছেলের প্রাণ আর আপনার মায়ের যে কোনো একটা ইন্দ্রিয় নিয়ে সে আরও ক্ষমতাশালী হতে চেয়েছিল, কিন্তু সে সফল হতে পারেনি, কারণ তোমাদের বাঁচাতে এক শুভেচ্ছা দূত হিসেবে কেউ একজন এসে তোমার মাকে সাবধান করে গিয়েছিল, কিন্তু তোমার মা সেই বিষয়টা আমলে না নেয় নিজেই তোমাকে বাঁচানোর চেষ্টা করেন এবং সফল হন। তোমাকে পানির নিচে নিয়ে যাওয়ার পর তোমার ক্ষতি করার পূর্ব মুহূর্তে ওই শুভেচ্ছা দূতের সাথে বদ জিনগুলো অনেক বাক বিতণ্ডা করে এবং তারপর তোমাকে ছেড়ে দেয়, আর সব রাগগুলো ওই লোকের ওপর প্রকাশ করতে চায়, তাই বারবার তার স্বপ্নে দেখা দিচ্ছে তারা। কবিরাজ পানি পড়া খেয়ে ওই ভোরেই একটি ছাগল নিয়ে ওই শিমুল গাছের নিচে বেঁধে দিয়ে আসতে বলে। কবিরাজের কথা মতো তিনি সকল কাজ সফলভাবে সম্পন্ন করেন, আর বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন এবং আমরা সবাই সুস্থ আছি। পুকুরের সেই বদজিনের বর্ণনা দিতে আরাফাত ভাই বারবার শিউরে উঠছিলেন আর তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। মূলত এটাই ছিল শহীদুল চাচার ছোট ছেলে আরাফাত ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক